মৃত্যু থাকবে, ভয় হারা মানা যাবে না, মনোবল ধরে রেখে জীবনে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। মরদেহ নেওয়া হয়েছে সিলেটে। সারা দেশে শুরু হচ্ছে এলাকা ভিত্তিক লকডাউন, রেড জোনে থাকবে ছুটি। আজ প্রজ্ঞাপন জারি হতে পারে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাসের পর্যাপ্ত প্রস্তুতি নেই এখনো, বড় ধরনের সেশন জটের সংখ্যায় শিক্ষার্থীরা। অর্থ পাচারের অভিযোগ পেলে 50% কর আরোপ, বাস্তবায়ন হলে কমবে অপরাধ বলছেন বিশেষজ্ঞরা। অভিনেতা সুশান্তের মৃত্যু নিয়ে তোলপাড় বলিউডে, আত্মহত্যা না হত্যা এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে, সাথে আছে আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৃত্যু ভয়ে অদৃশ্য শক্তির কাছে হার মানা যাবে না, বরং মনোবল ধরে রেখে স্বাস্থ্যবিধি মেনে জীবন জীবিকাকে এগিয়ে নিতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন তানজির মেহেদি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রমনোনীত ভিআইপিকে নিরাপত্তা দিয়ে থাকে SSF। বিশেষায়িত এই ফোর্সের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, কিন্তু করোনার থাবা কেড়ে নিয়েছে উৎসবের রং। সকালে গণভবন থেকে SSF সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষায় দীক্ষায় প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। তিনি বলেন, দেশ ডিজিটাল হয়েছে বলে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ক্রান্তিকালে দেশ ও মানুষের সেবা দেয়া সম্ভব হচ্ছে। একই সঙ্গে প্রযুক্তির কুফল নিয়েও সতর্ক করেন তিনি। যত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেই প্রযুক্তি যখন ভালো কাজে ব্যবহার হয়, আবার মন্দ কাজেও ব্যবহার হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। সরকার প্রধান বলেন, করোনা ভাইরাস দেশের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে, স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি, কিন্তু তাতে ভেঙে পড়া যাবে না। কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে। এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা, সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে, কিন্তু আবার নিজেকে সুরক্ষিত রাখা মানে অপরকেও সুরক্ষিত রাখা, সেটাও মাথায় রাখতে হবে। করোনা আক্রান্ত হয়ে একের পর এক আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর বিষয়টি উঠে আসে সরকার প্রধানের কণ্ঠে। এ সময় ভারাক্রান্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিকে শোক ব্যথা, অপরদিকে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে, তো সেইভাবে সেটাকে বাস্তবকে মেনেই চলতে হবে। তানজিল মেহেদি, আজকে আমি এই বছরের বার্ষিকীতে আর এই দুঃখের কথা বলে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার চলে গেলেন সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরুদ্দিন আহমেদ কামরান। গতরাত 2:30টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকায় কামরানের সঙ্গে থাকা তার ছেলে ডাক্তার আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল 7টার কিছু পরে সড়ক পথে তার মরদেহ নিয়ে রওনা দেওয়া হয়েছে। গত 5 জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজের PCR ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলো। 6 জুন সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার তেমন কোনো পরিবর্তন না হওয়ায় 7 জুন রবিবার সন্ধ্যায় হেলিকপ্টার যোগে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। উনি যেহেতু ওনার বাসার এখানে চড়াপাড় জামে মসজিদের মুতল্লি ছিলেন, সেইখানে 5 মিনিটের জন্য নেওয়া হবে এবং পরবর্তী পর্যায়ে মানিকপুর সাহেবের টিল্লায় ওনার দাফন সম্পন্ন হবে। যখনই লাশ আসবে তখনই। আল্লাহ তার ব্যস্ত নসিব করুক এবং তার সুখ সম্পৃক্ত পরিবার সবারকে শান্তি দান করুক এবং উনি যেন আমাদের মধ্যে বেঁচে থাকে। আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করুক এবং কামরান ভাই
সকলের একজন প্রিয় নেতা ছিলেন। দীর্ঘদিন আমাদের এই নগরের তিনি সেবক ছিলেন। এদিকে বর্ষিয়ানী নেতার মৃত্যুতে শোক নেমে এসেছে তার প্রিয় নগরী সিলেট জুড়ে। বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি, বদরুদ্দিন আহমেদ কামরান মরদেহ সিলেটের পথে রয়েছে, কখন পৌঁছাবে, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। জি ধন্যবাদ আকাশ। সর্বশেষ আপডেট যেটা হচ্ছে, আরও 10 থেকে 15 মিনিটের মধ্যে এই বদরুদ্দিন আহমেদ কামরানের এই বহনকারী অ্যাম্বুলেন্স সিলেটে এসে পৌঁছাবে। এখন দক্ষিণ সুরমায় অবস্থান করছে তার বহনকারী অ্যাম্বুলেন্সটি। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই সময় যত যাচ্ছে তখন নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। পুরো চত্বরটি, পুরো বাসার সামন এরিয়াটি একদম নেতাকর্মীদের পদচারণে মুখর হয়ে উঠেছে। যদিও দল থেকে বারবার বলা হচ্ছিল নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি বারবার বলা হচ্ছিল, তারপর নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। আর একটা যদি জানিয়ে রাখি, একটু আগে আপনিও বলছিলেন যে এই আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন এখানে আসলে এই মরদেহ পৌঁছার পর বেশি সময় রাখা হবে না, আসার পরেই হয়তো তাৎক্ষণিক বা হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে এই দাফন কার্য ধীরে ধীরে শুরু হয়ে যাবে। এবং আসার পরে যে সরারপাড় জামি মসজিদ আছে, ওখানে একটি তার নিজের মসজিদ, তিনি ওই মসজিদের মোতাবাল্লি, ওই জায়গায় তার একটা এই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তার এলাকার দাবি অনুযায়ী, পরিবারের দাবি অনুযায়ী। এরপরই তার এই যে এই মানিকপীর, সিলেটের এই মানিকপীর কবরস্থান, যেখানে তার বাবা মা শায়িত হয়ে আছেন, তো বাবা মায়ের কবরস্থানের পাশেই তাকে সমাহিত করা হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ। আর এই খুব কাছে থেকে দেখা একজন আওয়ামী লীগের কর্মী এখন এখানে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনি কামরান সাহেবকে তো ছোট থেকেই দেখেছেন, আসলে আপনার এই যে মৃত্যুটা আসলে কীভাবে মনে হচ্ছে, কি মনে হচ্ছে আপনার কাছে? আমার মৃত্যুটা আসলে চাচা যেভাবে মারা যাবেন বা আমাদেরকে রেখে যাবেন, আমরা আসলে কল্পনাও করতে পারিনি। আপনার মানে আমি বলবো আমাদের সিলেটের সব পরিবারের মাথায় একটা বিরাট আঘাত, বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে। মানে ওনার মতো মানুষ আমরা সিলেটবাসী পাবো কিনা সন্দেহ আছে। ধন্যবাদ আপনাকে। আমার সাথে এখন আছেন সিলেট এই মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার। আপনি তো ওই নেতার আশ্রয়ে বা নেতার ছায়ার নিচে ছায়া হয়ে বা ছায়াস্থলে এসে রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন। আসলে এমন একজন নেতা মারা গেলেন যিনি গণমানুষের নেতা, এই মারা যাওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে কামরান ভাইয়ের সাথে ছাত্র রাজনীতির শুরু থেকেই ওনার সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছিল এবং আমরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক যখন ছিলাম ওনার নেতৃত্বেই মূলত আমরা রাজনীতিটা করেছি। কামরান ভাই সিলেটবাসীর জন্য আমি অত্যন্ত একটি আবেগের নাম, শুধু আমি দলীয় নেতাকর্মী বলবো না, সিলেটের প্রত্যেকটি জনসাধারণের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন আবেগের নাম। কামরান ভাই এই চলে যাওয়া, আসলে অসময়ে যে চলে যাওয়া আমাদেরকে অভিভাবক শূন্য সিলেট করে গেলেন। এবং আমি এই মুহূর্তে মহান আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব, আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় স্থান দেয় এবং ওনার পরিবার এবং দলীয় নেতাকর্মী এবং সিলেটের সাধারণ মানুষ যাতে এই সুখ সহ্য করতে পারে, সেজন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করি। জি ধন্যবাদ আপনাকে। উনি জানাচ্ছিলেন যে তার আবেগ তাড়িত কথা, যিনি এই যার ছায়াতলে এসে তিনি সান্নিধ্যে এসে তিনি সিলেটে রাজনীতি করেছেন। এই ছিল অবস্থা সিলেট থেকে। আর সর্বশেষ আপডেট যেটা, তিনি হয়তো আরও 5 থেকে 10 মিনিটের মধ্যে কামরানের মরদেহ সিলেটে এসে পৌঁছাবে। এরপর থেকে হয়তো তার জানাজার এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এরপর তার দাফন সম্পন্ন হবে মানিকপীর গুরুস্থানে। এই ছিল সিলেটের কামরানের মরদেহ কিংবা কামরানের মৃত্যু নিয়ে সর্বশেষ আপডেটস। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাসেল। বদরুদ্দিন আহমেদ কামরানের মরদেহ কখন পৌঁছাবে সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন। কেবল আওয়ামী লীগ নয়, সিলেটের রাজনীতিরই এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন কামরান। আওয়ামী লীগের সীমানা পেরিয়ে পুরো নগরবাসীরই আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন জনাব কামরান। একাধিকবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন কামরান। সেই সাথে হয়ে উঠেছিলেন জনতার কামরান। এরপর থেকেই রাজনীতিতে তার উত্থান পর্ব শুরু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1969-এর উত্তাল সময়ে রাজনীতিতে হাতেখড়ি কামরানের। 72 সালে উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার হয়ে চমক দেখান তিনি। টানা 15 বছর ছিলেন পৌরসভার কমিশনার। মাঝখানে প্রবাসে থাকায় একবার নির্বাচন থেকে বিরত ছিলেন। ফিরে এসে 1995 সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 2002 সালে সিলেট সিটি কর্পোরেশন হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান কামরান।
2003 সালে নির্বাচন অনুষ্ঠিত হলে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন তিনি। 1/11-এর সময় 2 বার কারাবরণ করতে হয় এই নেতাকে। 2008 সালে কারাগারে থাকা অবস্থায় নির্বাচনে লড়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। তবে সর্বশেষ দুটি সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে হেরে যান তিনি। 1989 সালে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সিলেটের আওয়ামী রাজনীতির শীর্ষ আসনে আসেন বদরুদ্দিন আহমদ কামরান। 1992 সালে এবং 1997 সালে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2002 সালে প্রথমবারের মতো সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কামরান। 2005-এ সম্মেলনের মাধ্যমে এবং 2011 সালে গঠিত কমিটিতে মহানগর আওয়ামী লীগের পুনরায় সভাপতির দায়িত্ব পান। দীর্ঘ 3 দশক সিলেটের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন বদরুদ্দিন আহমদ কামরান। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত সিলেট মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে সভাপতির পদ হারান এই বর্ষিয়ান নেতা। প্রায় 3 দশক পর কামরানবিহীন পথচলা শুরু হয় সিলেট আওয়ামী লীগের। তবে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সম্মেলনে তাকে দলের নির্বাহী সদস্য করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পর্যায়ক্রমে এলাকা ভিত্তিক লকডাউন করা হচ্ছে, আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। এরই মধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতি। বিস্তারিত জানাতে রাজধানীর রামপুরা, বগুড়া ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রায়হান, আব্দুস সামাদ সায়েম ও নাজমুল হুদা। শুরুতেই রামপুরা যাব, রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রায়হান। রায়হান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সরকারের তালিকা অনুযায়ী রাজধানীর রামপুরা রেড জোন, কোন প্রস্তুতি কি চোখে পড়ছে? কেমন দেখছেন সেখানকার অবস্থা, আমাদের জানাবেন। আকাশ, আসলে যে বিষয়টি আপনি বলছিলেন যে গতকালই রেড জোন ভিত্তিক যে এলাকাগুলো রয়েছে সেগুলোর একটি চিত্র কিন্তু আমাদের সামনে দেয়া হয়েছে। তবে আজকে বাস্তব চিত্রটা একটু আপনাকে দেখাই ক্যামেরার ফ্রেমে। এই মুহূর্তে আমি রয়েছি রেড জোনের এলাকা, রাজধানীর রামপুরা এলাকায়। তো একটু আপনি দেখতে পাচ্ছেন যে রামপুরার ঠিক হাজিপাড়ার যেই সাইডটি রয়েছে এখানে কিন্তু মানুষের অবাধ চলাচল, এবং সেই সাথে বলা যায় যে আমরা দেখতে পাচ্ছি, স্থানীয় অনেকের সাথে কথা বলেছি যে এখানে যে রেড জোনের আওতায় তারা চলে এসেছেন সেই বিষয়টিও কিন্তু তারা অনেকেই জানেন না। বিশেষ করে বলা যায় যে রামপুরা এবং তার পার্শ্ববর্তী খিলগাঁও এবং বনশ্রীর যে এরিয়াগুলো রয়েছে পুরোটিকেই কিন্তু মূলত রেড জোনের আওতায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, মানুষের আগে যেই অবাধ যেই বিচরণ ছিল সেটি আছে। বিশেষ করে বাজার কেন্দ্রিক আমি যেই এলাকাটি এখন রয়েছি, আপনি দেখতে পাচ্ছেন যে বাজার করার উদ্দেশ্যে অনেক মানুষের ভিড়, এবং সেখানে সামাজিক যেই দূরত্ব সেটি যেমন মানা হচ্ছে না, ঠিক অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই গায়ে গাল লাগিয়ে কিন্তু অনেকেই বাজার করছেন, আসছেন, এবং অনেকেই কিন্তু জানেন না। বিশেষ করে আমরা একটু একজনের সাথে একটু কথা বলতে চাই, একজন সবজি বিক্রেতার সাথে আমরা একটু কথা বলতে চাই যে আপনার এই এলাকা রেড জোনের মধ্যে আছে একটি ভয়ানক পরিস্থিতিতে, আপনি কি সেটি জানেন? না, আমি তো সঠিক জানি না। এটা আপনাদের কি কেউ কি বলছে এর আগে? না না, কি না, রেড জোনের কথা কেউ বলে নাই তো। মানে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়নি? এটা সঠিক আমি জানি না আর কি। আকাশ, আসলে বুঝতে পারছিলেন চিত্রটা এমনই, অনেকেই জানেন না এবং অনেকেই আসলে ভাবছেন যে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে সবকিছু। সেক্ষেত্রে কিন্তু অনেকেই আসছেন, বাজার করতে আসছেন, এবং সেই সাথে বলা যায় যে অনেকটাই নিয়মকানুনের তোয়াক্কা কিন্তু কেউ করছেন না, প্রশাসনের নজরদারিও খুব একটা নেই। তো এই ছিল এখনকার মতো রামপুরা এলাকা থেকে আমার কাছে সার্বিক চিত্র। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বগুড়ায় আমাদের আরেক সহকর্মী সাইমের কাছে। ধন্যবাদ রাহার, আপনি যেমনটা বলছিলেন তেমন চিত্রই কিন্তু বগুড়াতে রয়েছে। আর বগুড়া শহরে কিন্তু আসলে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধির কারণে এবং করোনা প্রতিরোধের কারণে গতকাল জেলা প্রশাসন বিকেল 5টা থেকে শহরে কিন্তু 9টি এলাকা রেড জোন ঘোষণা করেছে, এবং সেই সাথে কিন্তু প্রত্যেকটা এলাকাতে মাইকিং করেছে এবং স্থানীয় ওয়ার্ড কমিশনারদের মাধ্যমে কিন্তু এলাকায় প্রচার প্রচারণা করেছে। তারপরেও কিন্তু আসলে যে এই যে সাধারণ মানুষ তারা কিন্তু আসলে কোনোটাই তোয়াক্কা করছে না, তারা কিন্তু আসলে ঘর থেকে বের হয়ে আসছে। এবং আমি এই প্রতিটা এলাকা ঘুরে দেখেছি, অনেক দোকানপাট খোলা এবং রিক্সা, সিএনজি এবং সব
কিছুই যেন স্বাভাবিকভাবে চলছে। হোটেল রেস্তোরাঁগুলো অনেকে খোলা দেখেছে, কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যে আসলে যে এই যে রেড জোন বাস্তবায়ন করবে আইন প্রকারের সংস্থা, সেই সংস্থাকে কিন্তু আমরা আসলে মাঠে দেখিনি, যে কারণে কিন্তু আসলে সাধারণ যারা একটু সচেতন মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে। তারা কিন্তু বলেছে প্রশাসন যদি একটু তৎপর হতো এবং মানুষকে যদি একটু আরও একটু প্রেশার ক্রিয়েট করতো, তাহলে হয়তো এই রোড জোন যে কারণে ঘোষণা করা সেই জিনিসটি কিন্তু আসলে বাস্তবায়ন হতো। আর প্রশাসন না করার কারণে কিন্তু আসলে এই রেড জোনের যে উদ্দেশ্যে রেড জোন ঘোষণা করেছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না, এবং করোনা রোগের সংক্রমণের সংখ্যা কিন্তু আসলে বাড়ার সংখ্যাই থেকে যাচ্ছে। এজন্য আমি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে এ পর্যন্ত বগুড়াতে কিন্তু 1402 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এবং এর মধ্যে কিন্তু পজিটিভ হয়ে 14 জন মারা গেছে, এবং করোনা উপসর্গ নিয়ে 16 জন মারা গেছে। এই যে করোনার আতঙ্ক, এই আতঙ্কের মধ্যে কিন্তু এই রোড জোন ঘোষণা করা হয়েছিল, কিন্তু এই রোড জোন আসলে যে বাস্তবায়ন হচ্ছে না, এর জন্য কিন্তু আসলে প্রশাসনের যেমন গাফিলতি রয়েছে, তেমনি কিন্তু সাধারণ মানুষেরও কিন্তু সচেতনতার অভাব রয়েছে। আসলে যারা চিকিৎসক রয়েছে তারা কিন্তু আসলে আশঙ্কা করে বলছে যে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু বগুড়াতে করোনা আসলে রোধ করা সম্ভব হবে না। তাই সবাইকে সচেতন এবং নিরাপদে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে বগুড়া থেকে করোনা পরিস্থিতিতে রেড জোনের সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সাভারে রয়েছে নাজমুলের কাছে। নাজমুল। ধন্যবাদ সাহেব, আপনি যেমনটি বগুড়া থেকে আমাদেরকে জানিয়েছিলেন যে লকডাউনের সর্বশেষ খবর। এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর এলাকায়, এবং এটা হচ্ছে একদম শিল্প এলাকা। সেই এলাকাটাই এখন যে রেড জোন চিহ্নিত করা হয়েছে। এখন কিন্তু যে তেঁতুলজারা ইউনিয়নের চেয়ারম্যান তিনি কিন্তু মাইকিং করছেন, এবং সেখান থেকে কিন্তু মানুষকে সতর্ক করতে কিন্তু তারা পাড়া মহল্লায় মাইকিং করছেন, এবং প্রতিটা মসজিদেও কিন্তু মাইকিং করা হচ্ছে যে আসলে তারা কতটুকু বিপজ্জনক অবস্থা রয়েছে এই করোনার মহামারীর মধ্যে। কিন্তু তারা কিন্তু সতর্ক করতে কিন্তু মানুষের কিন্তু তারা বলছে যে আমি একটু কথা বলতে চাই সরাসরি যে তেঁতুলজারা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ফখরুল আলম সমরের সঙ্গে। আপনি তো মাইকিং করছেন, পাশাপাশি এই এলাকাটা চিহ্নিত করা হচ্ছে কি কারণে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার এই এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে। এখানে লক্ষ লক্ষ শ্রমিকের বসবাস। আমরা এই শ্রমিকদেরকে সহ স্থানীয় মানুষকে সচেতন করার জন্য আমরা তেঁতুলজারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাইকিং করে যাচ্ছি, এবং প্রত্যেকটা এই অঞ্চলের প্রত্যেকটা মসজিদ থেকে আমরা ঘোষণা দিচ্ছি জনগণ যাতে সতর্কভাবে চলে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে, সামাজিক দূরত্ব বজায় রাখে, এবং প্রয়োজনের বাইরে যাতে মানুষ রাস্তায় বেরিয়ে না আসে। আর আমি অঞ্চলের আপনাদের মাধ্যমে এই অঞ্চলের সকল স্তরের মানুষের প্রতি আমি আহ্বান জানাবো তারা যেন অবশ্যই ঘরে বসে থাকে, নিজে সুস্থ থাকে, পরিবারকে নিরাপদে রাখে, এবং অবশ্যই বাধ্যতামূলক যাতে তারা মাস্ক ব্যবহার করে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ চেয়ারম্যানকে। আমি এই মুহূর্তে আসলে যেটা তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছে। এই ছিল আমার কাছে সাভারের তেঁতুলজারা ইউনিয়নের লকডাউনের সর্বশেষ খবর। চলে যাচ্ছে আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়। ধন্যবাদ নাজমুল, আপনি যথার্থই বলছেন। তেমনিভাবে যদি বন্দরনগরী চট্টগ্রামে যে লকডাউন ঘোষণা করা হয়েছে, আমি যেখানে আছি কাট্টলি এলাকায়, এই এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজকে রাত থেকে কিন্তু আসলে কার্যকর করা হবে। কিন্তু একটু আগে আমরা দেখছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন তিনি এসেছেন, কিন্তু এই এলাকার মানুষকে কিন্তু বোঝানোর জন্য এবং মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছেন। এবং জনগণের যে সমস্ত প্রয়োজনগুলো আছে সেগুলো আমাদের এখানে হট নাম্বার থাকবে, ওখানে জানালে আমরা সেইগুলো মানুষের বাসায় বাড়িতে পৌঁছে দিব। আর যাদের খাদ্য সহায়তা প্রয়োজন আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে খাদ্য সহায়তা আমরা প্রদান করব। আসলে শিল্পর ব্যাপারটা যদি সবগুলো সমস্ত কিছু বন্ধ থাকবে, কেউ ঘর থেকে বের হতে পারবে, সমস্ত কিছু বন্ধ হয়। এখানে গার্মেন্টস হোক, অন্যান্য ইন্ডাস্ট্রি হোক, ঔষধের দোকান হোক, ব্যবসাপত্রের সমস্ত কিছু বন্ধ থাকবে, একেবারে টোটালি লকডাউন হবে। এর মধ্যে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, যেখানে এই এলাকাটার আশপাশ এলাকায় কিন্তু আমরা দেখছি কিন্তু শিল্প এলাকা হিসেবে কিন্তু পরিচিত, অনেক কিন্তু শিল্প কারখানা গড়ে উঠছে, সেগুলো কি বন্ধ থাকবে? সমস্ত কিছু বন্ধ থাকবে, কোনোটাই খোলা থাকবে না। একেবারে শুধু যারা এখানে মেইন রোড দিয়ে শুধু পণ্যবাহী গাড়ি চলাচল করবে, হ্যাঁ, তাও একটা নির্ধারিত, ওটা রাত্রে চলবে, দিনে নয়। এটা যেহেতু প্রধান সড়ক,
আর কোনো এবং এখানে কোনো যাত্রী উঠানামা করবে না, সরাসরি রাস্তা দিয়ে গন্তব্যে চলে যাবেন। এটা আর সমস্ত কিছু বন্ধ থাকবে, একবারে টোটালি লকডাউন। কারণ এটার এই লকডাউন করার মূল লক্ষ্যটা হলো যে সংক্রমণটাকে নিয়ন্ত্রণ করা। মানুষ যদি চলাচল করে, মানুষ যদি জড়ো হয়, তাহলে সেখানে সংক্রমণের সংখ্যা থাকবে। সেইটা বিবেচনা করে যারা বিশেষজ্ঞ ওনাদের পরামর্শ হলো টোটালি লকডাউনে যাবে, এবং আমরা টোটালি লকডাউনে যাব। যার যা কিছু প্রয়োজন আমাদের এখানে যোগাযোগের নাম্বার থাকবে, অনলাইন নাম্বার থাকবে, সেখানে বললে আমরা সেগুলো ঘরে ঘরে পৌঁছে দিব। আর যাদের খাদ্য সহায়তার প্রয়োজন, যাদের চিকিৎসার প্রয়োজন, আমাদের এখানে স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স থাকবে, আমাদের ডাক্তাররাও থাকবে, বা টেলিমেডিসিনের যাদের সহায়তার প্রয়োজন, কারো যদি হসপিটালাইজ করা প্রয়োজন, কোভিড হোক নন কোভিড, এই সেবাগুলো আমরা সবগুলো, অর্থাৎ মানুষের যা যা প্রয়োজন সমস্ত দায়িত্ব এখানে আমরা বহন করবো। ধন্যবাদ। আকাশ, আমরা এতক্ষণ ধরে কথা বলছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে। তিনি বলছিলেন যে এই এলাকায় কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে, সেই এলাকার যে শিল্প কারখানাগুলো আছে সেই কারখানাগুলো কিন্তু বন্ধ থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন রেড জোন এলাকার খবরাখবর। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। করোনা সংক্রমণের জেরে বড় ধরনের সেশন জটের সংখ্যায় পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখনও বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ক্লাসের প্রস্তুতি নেই পর্যাপ্ত, তবে যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে অনলাইন ক্লাসে যাওয়ার চিন্তা বিশ্ববিদ্যালয়গুলোর। পাশাপাশি বিশ্ববিদ্যালয় চালু হলে বেশি ক্লাস পরীক্ষা নিয়ে সেশন জট এড়ানোর চেষ্টার কথা ভাবছে কর্তৃপক্ষ। প্লাবন রহমানের রিপোর্ট। করোনা সংক্রমণের সবকিছু সীমিত পরিসরে চালু হলেও এখনো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ঘরবন্দি দেশের কোটি কোটি শিক্ষার্থী, যে কারণে এমন চেহারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। প্রায় 4 মাস ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের সংখ্যা ঘিরে ধরেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তথ্য বলছে স্বায়ত্তশাসিত 4টি সহ 46টি সরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় 8.25 লাখ, যাদের বেশিরভাগেরই সেশন জটের সংখ্যায় দিন কাটছে বাসায়। সেশন জট একটা অভিশাপের মতো ছিল আমাদের কাছে, সেই জায়গা থেকে আমরা মুক্ত হয়ে গিয়েছিলাম। পরীক্ষা না হওয়া এবং ক্লাস না হওয়ার কারণে দীর্ঘ একটা সেশন জটের আশঙ্কা থাকছে। শিক্ষার্থীদের প্রায় সবাই বাড়ি চলে যাওয়ায় এবং আবাসিক হল বন্ধ থাকায় অনলাইন ক্লাসই একমাত্র ভরসা। সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের মরদেহ সিলেটে পৌঁছেছে। বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বদরুদ্দিন আহমেদের কামরানের জানাজা কখন শুরু হবে এবং মৃতদেহ তো পৌঁছেছে, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। জড়ো হয়েছেন। বারবার পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য, স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য, কিন্তু আসলে মানুষ মানছে না। সবাই আসলে আবেগতাড়িত হয়ে পড়েছে। আসলে অনেক দিনের একসাথে রাজনীতি করেছেন, একসাথে তার সান্নিধ্যে থেকে রাজনীতি করেছেন, কিংবা তিনি মানুষের এই মাটি ও মানুষের নেতা হয়ে উঠেছেন এই বদরুদ্দিন কামরান। এই তাকে বিদায় জানাতে আসলে মানুষ এমনিতেই শোকবিহ্বল, এবং তাকে এক নজর দেখার জন্য, যদিও দেখার সুযোগ নেই, তারপরও নেতাকর্মীরা জড়ো হয়েছে তাকে শেষ বিদায় জানার জন্য। আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। পুলিশ থেকে বারবার বলা হচ্ছে যে নিরাপদ স্বাস্থ্যবিধি মানার জন্য, কিন্তু মানুষ আসলে মানছে না। আপনি দেখতে পাচ্ছেন লাশটি, মরদেহটি এই খাটিয়ার উপরে নেওয়া হচ্ছে, খাটিয়া অর্থাৎ গোসলের খাটিয়ার উপরে নেওয়া হয়েছে। হয়তো লাশের এই মূল প্যাকেটটা বা কাভারটা খোলা হবে, এখানে স্বাস্থ্যবিধি মেনে হয়তো বা এখানে এই মরদেহ গোসল করানো হবে। আমরা এই যে ঢাকা থেকে যে স্বাস্থ্যবিধি অনুযায়ী বা স্বাস্থ্য অধিদপ্তর এই যারা স্বাস্থ্যবিধি মেনে যে গোসল করাবে, এরকম আসলে তেমন কাউকে দেখতে পাচ্ছি না। আমরা হয়তো আমাদের চোখের সামনে পড়ছে তো 2-1 জন এখানে দাঁড়িয়ে আছেন। তো জানি না যে স্বাস্থ্যবিধি কতটা মেনটেন হবে বা কতটা পালন হবে, তো সেটা আসলে বোঝা যাচ্ছে না। আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে কি অবস্থা এখানে মানুষের, নেতাকর্মীরা যেমন জড়ো হয়েছেন, পরিবারের লোকজনও আছেন, এবং একটা হিজিবিজি অবস্থা তৈরি হয়েছে পুরো এলাকা জুড়ে। আর বারবারই বলছি, আপনারা এখানে কেউ কোনোভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যারা ঢাকা থেকে লাশ নিয়ে এসেছেন তারাও আসলে এইভাবে ঢুকতে পারছেন না, ওখানে মানুষ আলাদা হয়ে যাচ্ছে। আর অসংখ্য মানুষ, বারবার স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে, কিন্তু মানুষ আসলে মানছে না। মোট কথা হচ্ছে মানছে না। আর এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এখান থেকে গোসল এই কিছু সময়ের মধ্যে হয়তো গোসল করানো হবে। গোসল করানোর পরেই তার এই মরদেহটি নিয়ে যাওয়া হবে তার এই যে
ছাত্রকাল থেকে যে মসজিদে নামাজ পড়ে তিনি বড় হয়েছেন, সেই মসজিদ সরারপাড় জামে মসজিদ, যে মসজিদের বর্তমানে তিনি মোতাওয়াল্লিও তিনি, সেই মসজিদে জানাজা হবে। জানাজা শেষে হয়তোবা আর দ্বিতীয় জানাজা না করেই হয়তো স্বাস্থ্যবিধি মেনে এই মানিক পীর কবরস্থানে তার বাবা মায়ের পাশে শায়িত হবেন মেয়র বদরুদ্দীন আহমেদ কামরান। আপনারা দেখতে পাচ্ছেন উনি মেয়র বদরুদ্দীন আহমেদ কামরানের বড় ছোট ভাই, তাকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে। সবাই আবেগে কান্না জড়িত কিংবা এই হয়তো বিহ্বল হয়ে পড়েছেন। এই কেউ আসলে কামরানের বদরুদ্দীন কামরানের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না, এবং এই যে এই করোনার সময়ে আসলে কেউ মেনে নিতে পারছে না। সবাই জানাচ্ছিলেন যে তার এই মরদেহটি বা তাকে বিদায় জানাবে, লাখো মানুষের দল হবে, লাখো মানুষ তাকে বিদায় জানাবে, এরকম একটি মানুষ ধারণা থাকে যে বড় নেতা যারা হয় তাদেরকে বিদায় জানানোর ব্যাপারে। তো আসলে মানুষই আবেগতাড়িত মানুষ হয়ে পড়েছে। মানুষ তার এই প্রিয় নেতাকে, প্রাণপ্রিয় নেতাকে মানুষ ঠিকমতো বিদায় জানাতে পারছেন না, এরকম একটা অবস্থি। আসলে কামরান আসলে জনমানুষের নেতা হয়। আপনারা জানেন যে বদরুদ্দীন আহমেদ কামরান গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন দীর্ঘদিনে। 1969 সাল থেকে তিনি রাজনীতিতে জড়ান। 1972 সালে তিনি এই তৎকালীন সিলেট পৌরসভার একজন কাউন্সিলর নির্বাচিত হন। টানা 15 বছর তিনি তিনবার এই কাউন্সিলর নির্বাচিত হন। এরপর তিনি আসলে দেশের বাইরে চলে যান। দেশের বাইরে চলে যে 1995 সালে তিনি আবার দেশে ফিরেন। দেশে ফিরে আবার মেয়র 95 সালেও এই পৌরসভা ছিল, পৌরসভার মেয়রের এই নির্বাচন করেন এবং নির্বাচিত হন, বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। 2002 সালে যখন সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হয়, সিলেট সিটি কর্পোরেশন, তখন তাকে ভারপ্রাপ্ত মেয়র করা হয়। এরপর 2003 সালে যখন আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন নির্বাচন হয়, তখন সেই নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে এই নির্বাচিত হয়ে প্রথম মেয়র হিসাবে ইতিহাস সৃষ্টি করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের যে অবস্থা, লাশবাড়ি যে গাড়িটা এসেছিল সেই গাড়িটা এই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে মানুষ, এত বেশি মানুষ সেখানে জড়ো হয়েছেন, আসলে গাড়িটা ঠিকমতো বের হতে পারছে না। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা একদম ঘিরে রেখেছে এই চারপাশ। হয়তো পুলিশ এসে কিছুটা খালি করছে, চেষ্টা করছে এই মানুষকে খালি করার জন্য, মানুষকে সরিয়ে দেওয়ার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মরদেহর খাটিয়াটি কিংবা গোসল দেওয়ার খাটিয়াটি প্রস্তুত করা হচ্ছে গোসল করার জন্য। এখানে আসলে স্বাস্থ্যবিধি খুব বেশি মানা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা যে কিভাবে মানুষ গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। হয়তো কিছু সময় পরেই তার গোসল করানো হবে। আশপাশের মানুষ কিভাবে তার এই প্রাণপ্রিয় নেতাকর্মীকে দেখার জন্য, এক নজর দেখার জন্য অনেকে চলে এসেছেন, যদিও আসলে দেখার তেমন একটা সুযোগ নেই। দর্শক, সিলেট থেকে রাসেল যুক্ত ছিলেন। বদরুদ্দীন আহমেদ কামরানের লাশ পৌঁছানো হয়েছে, কখন জানা যাবে সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সংবাদের রিপোর্ট। জানিয়েছে আরেকটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। অর্থ পাচারের অভিযোগ পেলে 50% কর আরোপ করা হবে বলে বাজেটে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। বিশেষজ্ঞরা মনে করেন এটি সত্যিকারের অর্থে বাস্তবায়ন করা গেলে দেশ থেকে অর্থ পাচার কমে আসবে। তারা বলছেন আমদানি রপ্তানির আড়ালে ভুয়া তথ্য দিয়ে যে অর্থ পাচার হয় তা বন্ধ করতে গোড়ায় হাত দিতে হবে। আইনের সংশোধন নয়, অর্থ পাচার রোধে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ বলে মত তাদের। সুলতান আহমেদের রিপোর্ট। গেল বৃহস্পতিবার জাতীয় সংসদে মোট 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী, যেখানে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.2%। সরকারি হিসেবে তা করতে হলে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে প্রায় দ্বিগুণ। আমদানি রপ্তানির আড়ালে বাংলাদেশের পোশাক খাতের ব্যবসায়ী সহ অন্যান্যরা বড় অঙ্কের অর্থ পাচার করে আসছে দীর্ঘদিন থেকে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির হিসেবে প্রতি বছর এদেশ থেকে পাচার হয় প্রায় 64,000 কোটি টাকা। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে জানিয়েছেন, টাকা পাচার করলে তার অর্ধেক কর হিসেবে কেটে নেওয়া হবে। কিভাবে বাস্তবায়ন হবে, কখন হবে, কোথা থেকে শুরু হবে? এটা কি কালকের থেকে যারা নতুন যারা আমদানি বা রপ্তানি করছেন তাদের আন্ডার ইনভয়েসিং হয়েছে সেটার থেকে এটা প্রযোজ্য হবে, না এটা অতীতের হবে? কারণ এই বিষয়গুলো স্পষ্ট না হলে পর এই ঘোষণার মধ্যে এর সাধুর্য খুঁজে পাওয়া যাবে না। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ঘোষণা দেন, অর্থ পাচার রোধে প্রয়োজনে আইনের সংশোধন করা হবে। তবে আইনজীবীরা বলছেন প্রয়োজন আইনের প্রয়োগ। মানি লন্ডারিং অ্যাক্ট 2012 আমার কাছে মনে হয় একটি সম্পূর্ণ অ্যাক্ট, স্পেসিফিকলি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যে বাংলাদেশ ব্যাংকের যে ইউনিট, তাদের দায়িত্ব হলো প্রতিটা ব্যাংকে
কি ধরনের ট্রানজ্যাকশন হচ্ছে এবং এলসির টাকা আসছে কিনা, যে কোনো একটা কমিটি করে প্রতিটা ব্যাংকে সেটা মনিটর করা। অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ড, কেন্দ্রীয় ব্যাংক সহ গোয়েন্দা সংস্থাগুলোকে এক হয়ে কাজ করার কথা বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতি যদি বন্ধ না হয় তাহলে কিন্তু অর্থ পাচার বন্ধ করা খুব কঠিন হবে। কাজে গোড়ায় হাত দিতে হবে এবং দিনের শেষে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুর্নীতি দমন এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি। এছাড়া যারা এরই মধ্যে দেশের বাইরে পাচার করেছেন বিশেষ উদ্যোগ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ভারতীয় অভিনেতা সুশান্তের অস্বাভাবিক ও অকাল মৃত্যুতে কাঁদছে পুরো বলিউড। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বার্তার পাশাপাশি অশ্রু ঝরছে ভারত বাংলাদেশে তার অগণিত ভক্তকুলের। সেই সঙ্গে সৃষ্টি হয়েছে এই সুদর্শন হিরোর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন। আজ মুম্বাই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বাকিটা দেখুন আসমাতুলির ডেস্ক রিপোর্টে। डिसाइड नहीं करता तो लूजर हो कि नहीं, तुम्हारी कोशिश डिसाइड करती है। সুইসাইড ইজ নট দ্য সলিউশন। বড় পর্দায় তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিচুরের এই সংলাপটি সুশান্ত সিং রাজপুতের, অথচ নিজেই সেই আত্মহত্যার পথ বেছে নিলেন সুশান্ত। মাত্র 34 বছর বয়সে ফুরিয়ে গেছে এই বলিউড হিরোর জীবন। রোববার সকালে নিজ ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্তের মরদেহ। এমন খবরে তখন থেকেই যেন কাঁদছে পুরো বলিউড। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা বৃষ্টি হয়ে ঝরছে। শোকে বিহব্বল বাংলাদেশে তার অগণিত ভক্তও। কিছুতেই যেন তার এমন প্রস্থান মেনে নিতে পারছে না কেউ। তবে রোববার তার ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধারের সঙ্গে পাওয়া গেছে কিছু প্রেসক্রিপশন। ধারণা করা হচ্ছে অবসাদে ভুগছিলেন তিনি। বলিপাড়ার অন্যতম সম্ভাবনাময় এই অভিনেতার চরম পথ বেছে নেওয়ার কারণ শুধুই অবসাদ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনাই জোরালো বলে জানা গেছে। অথচ শনিবার রাতেও ছেলের সঙ্গে ফোনে কথা বলেছিলেন সুশান্তের বাবা, কিন্তু পরিবার, প্রতিবেশী, বন্ধু, সহকর্মীদের কেউই আঁচ করতে পারেননি অবসাদের সঙ্গে লড়াই এত কঠিন হয়ে গিয়েছে সুশান্তের। যা থেকে বাঁচতে MS ধোনি, দ্য আনটোল্ড স্টোরি, দেশি রোম্যান্স, পিকে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি কিংবা ছোট পর্দার পবিত্র রিশতার এই দুর্দান্ত অভিনেতা বেছে নিতে পারেন আত্মহত্যার মতো পথ। আসমাতুলি, নিউজ 24। এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।